Citizens' Views, where citizens are journalists. বিসমিল্লাহির রহমানির রহিম। শুধু দর্শক মণ্ডলী, আমরা প্রতিবারের ন্যায় সিটিজেন ভিউজ আয়োজিত নাগরিক সংলাপ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের নাগরিক সংলাপ অনুষ্ঠানে আমাদের অতিথি হয়ে এসেছেন ডক্টর এম শাহিদুল ইসলাম, রাজনৈতিক বিশ্লেষক এবং সমাজকর্মী। শাহিদ ভাই, আপনাকে স্বাগতম নাগরিক সংলাপ অনুষ্ঠানে। জি, ধন্যবাদ আপনাকে আমাকে আজকে আমন্ত্রণ জানানোর জন্য। শাহিদ ভাই, আমরা নাগরিক সংলাপ অনুষ্ঠানে নর্মালি সাম্প্রতিক রাজনীতি নিয়ে আলোচনা করি, ঘটে যাওয়া রাজনৈতিক ঘটনাসমূহ, সামাজিক ঘটনাসমূহ এবং বাংলাদেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করি। তো আজকেও আমরা কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। সো প্রথমেই আমি আপনার সঙ্গে শেয়ার করতে চাই, আপনি দেখেছেন আজকে 28শে ফেব্রুয়ারি ছাত্রদের নতুন একটা রাজনৈতিক সংগঠন ইতিমধ্যে বাংলাদেশে তারা তাদের কমিটি ঘোষণা করেছে এবং বড় অনুষ্ঠানের মাধ্যমে ঘোষণা করেছে। যেটা আগে জাতীয় নাগরিক কমিটি ছিল, সেটা এখন জাতীয় নাগরিক পার্টি নামে রাজনৈতিক দল হিসেবে ঘোষণা করেছে, যার প্রধান নাহিদ ইসলাম এবং সেক্রেটারি হিসেবে অর্থাৎ মহাসচিব হিসেবে কাজ করবে আখতার হোসেন। তো এক্ষেত্রে আপনার মূল্যায়ন কি? আপনি কি মনে করেন এই অক্টোবর আগস্ট বিপ্লবের পরে এই নতুন রাজনৈতিক সংগঠনের উপরে বাংলাদেশের সাধারণ মানুষের আস্থা এবং তাদের কর্মসূচি কেমন হবে বলে আপনি মনে করেন? সত্যিকার অর্থে আমি শুরুতেই জাতীয় নাগরিক পার্টি এবং তারা যারা আজকে এই পার্টির আহ্বায়ক এবং সদস্য সচিব সহ যারা 151 সদস্য বিশিষ্ট যে আংশিক কমিটি ঘোষণা করেছেন, আমি সবাইকে স্বাগত জানাই। কারণ রাজনীতিতে উচ্চশিক্ষিত এবং বিপ্লবী ছাত্র জনতার অংশগ্রহণ এটা ভবিষ্যতে অনেক ভূমিকা পালন করবে। গত 53 বছরেও আমরা দেখেছি বিভিন্ন রকমের লেজুর ভিত্তিক সংগঠনগুলো কাজ করার কারণে সবসময় একটা মানসিক দৈন্যতার মধ্যে অনেক মানুষ থাকতো সবসময়। তো আজকে আমরা মনে করছি যে জুলাই বিপ্লবের যেই প্রোক্লেমেশনটা বা তাদের দ্বারা ম্যান্ডেটকৃত যেই সরকারি যে সংস্কারের কথা বলা হচ্ছে, আজকে আমি নাহিদের বক্তব্যটাও শুনেছি, চমৎকার করে কয়েকটি উদ্ধৃতি দিয়েছে যে এই বিপ্লবটা শুধু একটা নির্বাচন দেওয়ার জন্যই হয়নি, বরং এই বিপ্লবটা হয়েছে গোটা রাষ্ট্রকে পূর্ণাঙ্গরূপে একটি সংস্কার করার জন্য। সংস্কারের পরে গণতান্ত্রিক ওয়েতে নির্বাচন হবে এবং সেই নির্বাচনে যারাই জয়ী হোক, তার বক্তব্য যেটা বিশ্লেষণ করলে পাওয়া যায় সে এটার সাথে একমত। তা আমিও বলবো যে তাদের সাথে একমত। এবং আমি এটাও বলতে চাই যে বিগত ফ্যাসিস্ট গভর্নমেন্ট যে ধরনের স্টিম রোলার চালিয়ে মানুষকে রাজনীতি এবং গণতন্ত্র থেকে বিমুখ করেছে, আমরা এই নতুন প্রজন্ম বা তরুণদেরকে আমরা উৎসাহ দিতে চাই যে তারা এই ভঙ্গুর রাজনীতিকে তারা সংস্কারের মাধ্যমে একটা নতুন প্রত্যয় বা নতুন দিগন্ত দিতে পারবে। নাহিদ ইসলাম তার বক্তব্যে এক জায়গায় বলেছে যে ভারতপন্থী এবং পাকিস্তানপন্থী রাজনীতির ঠাঁই বাংলাদেশে হবে না। সো আপনি কি মনে করেন যে ভারতপন্থী এবং পাকিস্তানপন্থী রাজনীতি বাংলাদেশে আছে এখনো পর্যন্ত এবং এটা রাজনৈতিক দলের মধ্যে প্রকাশ্যে দেখা যায়? আপনি কি মনে করেন এক্ষেত্রে? সত্যিকার অর্থে বাংলাদেশে কোনো দলই তাদের দলীয় ম্যানিফেস্টো বা তাদের কনস্টিটিউশনালি কোনো পক্ষকেই তারা কিন্তু গ্রহণ করে না। তবে এটা রাজনীতিতে তারা অনেক সময় প্রতিবেশী দেশের ফ্লেভার নেয় এবং সে নিতে গিয়ে অনেক সময় ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য কিছু কাজ করে। এটাকে হয়তো নাহিদ বলেছে যে ভারত পক্ষ বা পাকিস্তানপন্থী। তো আসলে বাংলাদেশে ভারতপন্থী বা পাকিস্তানপন্থী সত্যিকার অর্থে কোনো পলিটিক্স নাই। থাকলে তো তাদের কোনো নামে বা তাদের দলের এজেন্ডা এখানে বাস্তবায়ন হইতো। হ্যাঁ, এটা হচ্ছে স্বাধীনতার আগে বাংলাদেশ জামাত ইসলাম বর্তমানে
তারা তখন বাংলাদেশ ছিল না, জামাত ইসলামী বাংলাদেশ, জামাত ইসলামী হিন্দ এবং জামাত ইসলামী পাকিস্তান, এইভাবে ডিভাইডেশন হয়েছিল। তো ওইটাকে মিন করেছে কিনা আমি জানি না। আসলে এটা পন্থী না, এটা আমি মনে করি যে বাংলাদেশ স্বাধীনতার পরে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার্থে সকল দল নির্বাচন কমিশনের যে মিনিমাম রিকোয়ারমেন্ট আছে সেটা ফুলফিল করতে গিয়ে সেখানে কোনো জায়গায় কনস্টিটিউশনালি কেউ কোনো দেশের পন্থী না। তবে তাদের সবসময় ক্ষমতা টিকিয়ে রাখার জন্য, যেটা আমরা অতীতের রাজনীতিকে বিশ্লেষণ করলে দেখা যায় যে কম বেশি তৎকালীন যে কোনো সরকারই কম বেশি লিয়াজু মেনটেন করেছে। এটা হয়তো কেউ কম করেছে, হয়তো কেউ বেশি করেছে। তো নাইটকে ধন্যবাদ জানাই, অন্তত সাহসিকতার সাথে এই সেকেন্ড রেভলিউশনে তার এই বক্তব্যকে আমি স্বাগত জানাই। ধন্যবাদ আপনাকে। না, এখানে আমার যেটা মনে হয় যে ভারতপন্থী বলতে আওয়ামী লীগকে বোঝাইছে, পাশাপাশি এখন যে বিএনপিও যে রাজনীতি শুরু করেছে, বিশেষ করে নির্বাচন আগে হবে নাকি সংস্কার আগে হবে এই প্রশ্নে বিএনপি চাচ্ছে যে নির্বাচন আগে হবে, তারপর সংস্কার, মানে বিষয়টা এরকম। তো সেক্ষেত্রে হয়তো বা বিএনপি এবং আওয়ামী লীগকে হয়তো বা ভারতপন্থী এবং জামাত ইসলামকে হয়তো পাকিস্তানপন্থী মিন করেছে। আপনি কি মনে করেন? এখানে মিনিং এর ক্ষেত্রে আওয়ামী লীগকে সরাসরি বলা যায়, কারণ আমরা দেখেছি যে বিগত 3টি নির্বাচন করেছে, সেখানে ভারত প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তাদেরকে সাপোর্ট করেছে এবং ফেসিস্ট গভর্নমেন্টের প্রধান যখন পালিয়ে যায় তাকে শেল্টার দেওয়া এবং তার পরবর্তী 7 মাস বিভিন্নভাবে আমাদের কূটনৈতিক বা ডিপ্লোমেসির মাধ্যমে আমাদেরকে বিভিন্ন কৌলা কৌশলে তাকে পুশিন করার যে ব্যবস্থাপনা, এ সকল ভিত্তিতেই এটা মোটামুটি পরিষ্কার যে আওয়ামী লীগের রাজনীতিটা মূলত ভারতপন্থী ছিল। এখন প্রশ্ন হচ্ছে যে বিএনপির ব্যাপারে। আসলে বিএনপির এটা আমাদের একটা সাধারণ একটা জায়গা থেকে যে আমরা বলি যে বিএনপি আসলে সরাসরি ভারতপন্থী এটা বলার কোনো সুযোগ নেই, কারণ 2001 সালে একটা সীমান্তে একটা ঘটনা ঘটেছিল। তখনকার বিডিআর এর প্রধান সে খুব সাহসিকতার সাথে মানে এটাকে রক্ষা করেছে। সেখানে কিছু হতাহত হয়েছিল আপনারা জানেন। তো সেখানে সাবেক প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার খালেদা জিয়া তিনি খুব শক্তভাবে এই ব্যাপারটাকে ডিল করেছেন এবং আরো কয়েকটি চুক্তির ব্যাপারে উনি খুব পরিষ্কারভাবে ইন্ডিয়ার সাথে উনি মোকাবেলা করেছেন। এটা প্রতীয়মান হয় যে বিএনপি প্রত্যক্ষ পরোক্ষভাবে ভারতপন্থী কোন রাজনীতিকে বিশ্বাস করে না। তারা যেহেতু জাতীয়তাবাদী দল, সুতরাং আমি বিশ্বাস করি যে তারা বাংলাদেশের জাতীয়তাকে তারা ধারণ করে এবং বিশ্বাস করে। সেক্ষেত্রে জামাত ইসলামী আমার মনে হয় এটাকে মিন করলে করতে পারে, তবে জামাত ইসলাম ও পাকিস্তানপন্থী রাজনীতি করে না। আমি যতদূর জানি তাদের রাজনৈতিক এজেন্ডা হচ্ছে মানে ধর্মভিত্তিক এবং আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধানকে তারা মানে কায়েম করতে চায়। সুতরাং এটা কোনো পন্থী হতে পারে না। তো হয়তো এটা নাহিদ এটাকে মানে বলার চেষ্টা করেছে যে আওয়ামী লীগ বা জামাতকে এটা মিন করেছে, কিন্তু আসলে আমার রাজনৈতিক বিশ্লেষণে এটা আওয়ামী লীগকে বললেও এটা শতভাগ পূরণ হলেও কিন্তু অন্যান্য দলের বেলায় কোনো পন্থী আমি মনে করি না। আপনি সাম্প্রতিক বিএনপির বিশেষ করে সবাই সকল রাজনৈতিক দল তারা বলছে যেটা, বিশেষ করে গণ অভ্যুত্থানের পক্ষে যারা সক্রিয়ভাবে গণ অভ্যুত্থানের সঙ্গে সক্রিয় ছিল, তারা বলার চেষ্টা করছে যে বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছে। এক্ষেত্রে আপনার দৃষ্টিভঙ্গি কি? আপনি কি মনে করেন? আপনার বিশ্লেষণে কি মনে হয়? আসল কথা হচ্ছে যে পুনর্বাসনের ব্যাপারটা এটা খুবই কঠিন একটা ব্যাপার। আমি যদি আপনি অতীতের দিকে তাকান তাহলে দেখবেন যে পুনর্বাসনের ফলাফলটা কি। যে পুনর্বাসন যদি বলি, যে 1981 সালে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান আওয়ামী লীগকে পুনর্বাসন করেছিল এবং বিনিময়ে তিনি শাহাদাত বরণ করতে হয়েছে। এর পরবর্তীতে তাদেরকে পুনর্বাসন করলো কারা? আমরা দেখতে পেলাম যে 89 এবং 90 যে স্বৈরাচার বিরোধী আন্দোলন, সেখানে বিএনপি, জামাত এবং আওয়ামী লীগ প্যারালালি আন্দোলন করলো এবং স্বৈরাচার এরশাদের পতন ঘটালো এবং সেখানে কিন্তু ওভারঅল বিএনপি এবং জামাতই পুনর্বাসন করেছে।
সেক্ষেত্রে জামাত ছিল মেজরিটি। তো জামাতের অবস্থা কি আপনারা দেখেছেন, গোলাম আজমকে অ্যারেস্ট করতে হয়েছে, 91 সালে গোলাম আজম অ্যারেস্ট হয়েছিল, যদিও তিনি পরে খালাস পেয়েছেন, কিন্তু এটা কিন্তু তাদেরকে পুনর্বাসনের দায় কিন্তু নিতে হয়েছে। 1996 সালে যে ভোটাভুটির মাধ্যমে হলো, সেখানে আওয়ামী লীগ আসার কারণে সেখানে আবার তারা পুনর্বাসিত হলো, এবং রেজাল্ট কি হলো সেটা আপনারা পরিষ্কার দেখেছেন। অর্থাৎ যারাই পুনর্বাসন করেছে তাদেরকেই কোনো না কোনো ভাবে মানে তার দায় দিতে হয়েছে, মাসুল দিতে হয়েছে। এখন যেটা বলা হচ্ছে যে বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করছে, ব্যাপারটা এইভাবে না দেখে আমরা অন্যভাবে দেখতে পারি। একটা রাজনৈতিক দল হিসেবে কখনো কোনো দলকে সরাসরি ব্যান করার ক্ষেত্রে কিছু ব্যাপার থাকে। তো এখনই এইটার সময় আসেনি যে হুট করে কোনো দলের বিরুদ্ধে একটা স্টেটমেন্ট দেওয়া যায়। এতদিন আমরা গণতান্ত্রিক ভাবে জানতাম যে আওয়ামী লীগের মিনিমাম 30 থেকে 35% ভোট ব্যাংক আছে, বিএনপির 25 থেকে 40% আছে, জামাতের 5 থেকে 7% বা 3% বললে এখন 5-7% অনেকে বলে। তো শেখ হাসিনা পালালো, তার অর্থ এই না 35% লোক পালিয়ে যায়নি বাংলাদেশ থেকে, তারা তো আছে এখানে। এটা একটা একটা পরিলক্ষিত হয় যে রাজনৈতিক শিষ্টাচারের কারণে আওয়ামী লীগ হয়তো বিএনপির কোনো নেতৃবৃন্দকে কোনোভাবে বন্ধুত্বের জায়গা থেকে অথবা ব্যক্তিগত রিলেশনের জায়গা থেকে হয়তো একটা স্যাক্রিফাইস করেছে। তারই ধারাবাহিকতা হয়তো তাদের কিছু নেতৃবৃন্দ হয়তো আওয়ামী লীগের কিছু মানে দ্বিতীয় তৃতীয় সারির নেতৃবৃন্দকে একটু বন্ধুত্বের হাত বাড়াইছে, এটা হতে পারে। কিন্তু পুনর্বাসন যদি করে তাহলে এই শহীদের রক্তের সাথে হবে বেইমানি, এবং জিয়াউর রহমানের রক্তের সাথে বেইমানি করবে বিএনপি যদি তাদেরকে পুনর্বাসনের কোনো চিন্তা ভাবনা করে। যদি আওয়ামী লীগ বর্তমান যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে সে ট্রাইব্যুনালকে ফেস করে আওয়ামী লীগ যদি পরিশুদ্ধভাবে বাংলাদেশে আসে সেটা ভিন্ন কথা, সেটা নিয়ে আমার কোনো মতামত নাই। কিন্তু কোনো দল, কোনো গোষ্ঠী বা কোনো রাজনৈতিক দল বা ব্যক্তিও যদি আওয়ামী লীগকে পুনর্বাসনের কোনো কৌশল করে থাকে, তাহলে আমাদের এই দ্বিতীয় বিপ্লবটাকে বা দ্বিতীয় প্রজন্মের যে শাহাদাত বরণ করেছে তাদের সাথে বেইমানি হবে, এবং এটা হবে টোটালি জাতির সাথে চরম লেভেলের গাদ্দারি। এটা আমরা কখনো মেনে নিতে পারি না। অনেক ধন্যবাদ। আপনার নতুন যে রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি, এই নাগরিক পার্টি এখানে আমরা মনে করছি যে এখানে মোটামুটি তরুণ সমাজ 6 কোটি যে ভোটার, যারা তরুণ ভোটার, তাদের একটা বড় ধরনের একটা পার্টিসিপেশন এই পার্টির সঙ্গে থাকবে। পাশাপাশি আহ, যে বিএনপি, জামাত এবং আওয়ামী লীগ এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে, আগামী নির্বাচনে মানে ভোটের সমীকরণ কেমন হবে বলে আপনি মনে করেন এই এই দল মাঠে আসার পরে? আসলে বাংলাদেশের 1 থেকে 2টা নির্বাচন আমরা এই দীর্ঘ আলোচনায় বা দীর্ঘ পর্যালোচনা করেছেন বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন, বাংলাদেশে বুদ্ধিজীবী আছেন, সাংবাদিক আছেন, তারা অনেকে বলে যে 2টা নির্বাচন খুব ভালো হয়েছিল, কিন্তু সেই 2টা নির্বাচনেরও কিন্তু আমরা খুব বেশি আউটকাম পাইনি বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে। এখন নতুন ধারার রাজনীতিতে আমি তাদেরকে স্বাগত জানাই, এবং আমি বিশ্বাস করি বাংলাদেশে 150টা আসন আছে। 150টা আসনের মধ্যে বর্তমান যে কমিটি দেওয়া হয়েছে নাগরিক জাতীয় নাগরিক পার্টি, তাদের মধ্যে ফোকাস হয়তো 10-15 জন আছে। আমি যদি নাম বলি কয়েকজনের নাম বলতেই পারবো। তো সেই ক্ষেত্রে জনাব নাহিদ আহমেদ, নাহিদ ইসলাম আছে, তারপরে আক্তার হোসেন আছে, সার্জিস আলম, হাসানাত আব্দুল্লাহ, হান্নান মাসুদ, বা আরো কয়েকজন ফিমেল সমন্বয়ক আছে আজকে কমিটিতে দেখতে পেলাম। তো সত্যিকার অর্থে যে যখন ইলেকশনে অংশগ্রহণ করে, তো ছাত্ররা মূলত বিভিন্ন ইউনিভার্সিটি ক্যাম্পাস কেন্দ্রিক, প্রতিষ্ঠান কেন্দ্রিক, রুট লেভেলে তাদের কতটুকু গ্রহণযোগ্যতা হবে, তখন তারা এলাকায় যাবে, কাজ করবে, জনগণের সাথে মিশবে, সেটা তখন বলা যাবে যে তাদের গ্রহণযোগ্যতা এবং তাদের ভোট ব্যাংক কত আছে। তা আপাতত দৃষ্টিকোণ থেকে যেটা আমরা বুঝি, যদি বাংলাদেশের মানুষ মনে করে যে না আমরা তরুণদের হাতে দেশের নেতৃত্ব দিব এবং এটা দেওয়া উচিত, সেই ক্ষেত্রে আমি সবার সাথে একমত যে না এখানে একটা পরিবর্তন আসা দরকার।
কিন্তু যেহেতু বিগত 16 বছর বিএনপি এবং জামাত সবচেয়ে বেশি নির্যাতিত দল বাংলাদেশে, এবং এটা নিঃসন্দেহে এটা বলার অবকাশ রাখে না, তাদের অনেক এই আন্দোলনে তাদের কন্ট্রিবিউশনও আছে। হ্যাঁ, ছাত্রদের ফ্রন্ট লাইনের নেতৃত্ব, জনতার ফ্রন্ট লাইনের নেতৃত্ব, এই যে একটা আন্দোলন 16-17 বছরের, এটাকে সহজ করেছে এবং বিজয়টা ছিনিয়ে নিয়ে আসছে ছাত্ররা বা ছাত্র জনতা মিলে। তো এই ক্রেডিটটা কিন্তু তারা অবশ্যই পাবে। তবে তাদের জন্য আমি ছোট্ট একটা পরামর্শ দিতে চাই, সেটা হচ্ছে যে আগামী ভবিষ্যতের রাজনীতিতে তাদেরকে আরো বেশি সংবেদনশীল হয়ে আরো বেশি ঐক্যমত্য সৃষ্টি করে জাতিকে এক করে কাজ করতে হবে। তা আমরা ইদানিং যেটা দেখতে পাই যে ছাত্রদের মধ্যে বিভিন্ন সময় সমন্বয়কদের সাথে পদত্যাগ করা বা নাগরিক কমিটি, আবার নাগরিক পার্টি, এখন ওনারা কি 2টা বা 3টা অ্যালায়েন্স গ্রুপে কাজ করবে নাকি সিঙ্গেল একটা অ্যালায়েন্সে কাজ, এইটাও কিন্তু আমাদের কাছে ক্লিয়ার না, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আমরা কি দেখতে পেলাম, জাতীয় নাগরিক পার্টিতে আমরা দেখতে পেলাম জাতীয় নাগরিক কমিটির কিছু লোক গেল ওখানে, সাবেক শিবিরের অনেক নেতৃবৃন্দ ওখানে আছে, বাম আছে, মধ্যডান বাম আছে, আবার সেখানে আমরা দেখতে পেলাম কি যে কিছু নতুন দল এবি পার্টির কিছু সদস্য আমরা এখানে ভাইটাল পজিশন আমরা দেখতে পেয়েছি। যদি আমরা বলি মুদ্রা কথা, নাসিরুল্লাহ পাটোয়ারি সে এবি পার্টির সহকারী প্রচার সম্পাদক ছিলেন, তো তিনি জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক হয়েছেন, এখন বর্তমানেও তিনি একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। এবি পার্টির একজন সম্মানিত সদস্য ছিলেন কেন্দ্রীয় সদস্য ডক্টর আতিক মুজাহিদ, তিনি জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক তিনি হয়েছেন। আমরা দেখতে পেয়েছি অ্যাডভোকেট আলী নাসের, উনিও আমাদের কেন্দ্রীয় কমিটিতে ছিল এবি পার্টির, উনিও একটা সহকারী সমন্বয়ক বা ভালো একটা মুখ্য সমন্বয়কের দায়িত্ব তিনি পেয়েছেন। তা আমরা যদি এইভাবে যদি বিশ্লেষণ করতে যাই, তো আমরা দেখবো যে এখানে হয়তোবা ছাত্র দলের কেউ থাকতে পারে, কমিউনিস্ট আছে, থাকতে পারে, আরো আছে। তো আমরা বাংলাদেশে এটা একটা পজিটিভ দিক যে দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে তারা একটা কমিটি দিতে পেরেছে, এবং সেখানে উপস্থিত ছিলেন বিএনপির অত্যন্ত বর্ষীয় নেতৃবৃন্দ, জনাব রুহুল করিম রিজভী, রুহুল ইসলাম এবং রিজভী সাহেব ছিলেন, এবং মানে এনি সাহেব ছিলেন, এবং জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সাহেব উনি ছিলেন। আবার আমি দেখতে পেলাম যে এই পার্টির ভাইস চেয়ারম্যান এবং মহাসচিব দুজনে ছিলেন, অন্যান্য দলের অনেক নেতৃবৃন্দ, জুনায়েদ শাকির সহ অনেকে ছিলেন। তো এটা তো একটা পজিটিভ দিক যে দীর্ঘদিন বিএনপি জামাত রাজনীতি করেছে, আমি কখনোই এমনটা দেখিনি যে একটা নতুন দল যেভাবে সকল শ্রেণীর সকল মতের মানুষদেরকে নিয়ে একটা কমিটি করা হয়েছে, এটা আমি পজিটিভ ভাবে দেখি। এখন এখানে কাজের ক্ষেত্রে দেখা যাক এখন কতটুকু সাকসেস হয়, এটা আমাদের অপেক্ষা করতে হবে। কারণ যেহেতু এখানে বিভিন্ন এজেন্ডার একজন কৌমি আলিয়া টাইপের একজন হুজুরও কিন্তু ওখানে আছে, তাহলে আমি বলতে চাই যে একজন বামপন্থী আর একজন কৌমির বা আলিয়ার একজন ছাত্র ওখানে আছে, তার মত একজন ফিমেল যারা সব সময় মানে মানে সবার সাথে মিশে চলছে, এখন তার সাথে তার মতামত, আবার যারা মোটামুটি প্রো ইসলামিক তাদের সাথে তার মতামত, অথবা যারা একটু মডারেট ইসলামকে ইয়ে করে অথবা ন্যাশনালিস্টকে ইয়ে করে, এই সকল ব্যাপারগুলো তাদের যখন বোর্ডে ডিসকাশন হবে, এখন এটাকে কিভাবে আউট করবে এটা আমাদের দেখার বিষয়। যে হ্যাঁ, মুদ্রা কথা প্রাইমারি স্টেজে তারা যা করেছে এটা অবশ্যই প্রশংসার দাবি রাখে, যা আমরা বা আমাদের এক্স অর্গানাইজেশন বা আমাদের যারা প্রতিষ্ঠিত সংগঠন তারা কিন্তু এটা দেখাতে পারেনি, অনেক যা ধন্যবাদ। জাতীয় নাগরিক পার্টি করতে আ- সক্ষম আ- হয়েছে। অনেক অনেক ধন্যবাদ শাহেদ ভাই। এরপরে যে বিষয়টাতে আসতে চাই, আপনি দেখছেন সম্প্রতি সেনাপ্রধান তা একটি অনুষ্ঠানে প্রায় দীর্ঘ 22-25 মিনিট বক্তব্য রেখেছেন। এই বক্তব্য নিয়ে সারা দেশে একটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, বিশেষ করে রাজনীতিবিদদের মধ্যে। সো ওনার বক্তব্যে অনেকগুলা পয়েন্টস নিয়ে কথা হচ্ছে, বিশেষ করে যারা সক্রিয় ক্রিয়াশীল রাজনীতি করে আর কি। উনি বলেছেন যে
একজন আরেকজনের বিরুদ্ধে, মানে রাজনৈতিক দলগুলোর কথা বলেছেন, একজন আরেকজনের বিরুদ্ধে বিষোদ্গারে ব্যস্ত। হ্যাঁ, তারা দেশের রাজনীতি পুনর্গঠনে ব্যস্ত না। তারপরে উনি বলেছেন যে আহ, উনি সতর্ক করেছেন রাজনৈতিক দলগুলোকে। পাশাপাশি আইন শৃঙ্খলা বিঘ্নিত হওয়ায়, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্যও তিনি রাজনৈতিক দলগুলোকে দায়ী করেছেন। যেখানে সেনাবাহিনী কিন্তু এখন ম্যাজিস্ট্রেসি পাওয়ার প্রাপ্ত, অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য। সেই দায়টা সেনাবাহিনী না নিয়ে সেক্ষেত্রে দায়টা উনি রাজনৈতিক দলগুলোর উপরে দিয়েছেন। এক্ষেত্রে আপনি কি মনে করেন না যে উনি মানে আমরা যেটা বলি উদুর পিণ্ডি বুদোর ঘাড়ে, অর্থাৎ যে যে দায়িত্বটা ওনার ঘাড়ে মানে পালন করার কথা, সেটা উনি রাজনীতিবিদদের মধ্যে, এর মধ্যে কি আপনি অন্য কোনো কিছুর ইঙ্গিত পাচ্ছেন এই ওয়াকারের এই বক্তব্যের মধ্যে? আসলে এখানে দুইটা বিষয় আমি উল্লেখ করতে চাই। প্রথম কথা হচ্ছে যে সেনাপ্রধান যে বক্তব্যটা দিয়েছেন, আসলে এই বক্তব্যটা দেওয়ার কথা ছিল আমাদের প্রফেসর ডক্টর ইউনূস সাহেবের। কারণ উনি হচ্ছে বর্তমানে রাষ্ট্রের হেড অফ দ্য স্টেট বলা যায়, উনি সুপ্রিম পাওয়ারে আছেন। তো এই শাসনমূলক বক্তব্যটা ওনার কাছ থেকে আসলে জিনিসটা অনেক ভালো হইতো। আর সেনাপ্রধান, আমি যতটুকু ইনফরমেশন নিয়েছি, আমি যতটুকু জানি, তিনি ব্যক্তিগতভাবে যখন কোনো রাজনৈতিক দলের সাথে আলোচনা হয়েছে তখনও এই সতর্কবার্তা তিনি দিয়েছেন এক বা একাধিকবার। পার্টিকুলার বিএনপি, জামায়াত ইসলামী বা খেলাফত মজলিস, গণ অধিকার, এবি পার্টি, অনেকের সাথে কথা হয়েছে ওনার। ব্যক্তিগতভাবে দীর্ঘদিন এই কথাগুলো বলেছেন যে আপনারা সবাই কাদা ছোড়াছুড়ি করবেন না, আপনারা একসাথে কাজ করেন। ইভেন ইফ আমি যতটুকু ইনফরমেশন জেনেছি, শুরুতে উনি একটা জাতীয় সরকার গঠন করার প্রস্তাবও দিয়েছিলেন বিএনপির নেতৃত্বে। হয়তো কোনোভাবে হোক, এত দ্রুত হয়তো বিএনপি সিদ্ধান্ত নিতে পারেনি অথবা সমর্থন করেনি, সেটা হয়ে ওঠেনি। তো এই কারণে হয়তো ওই জায়গা থেকে উনি এই কথাগুলো, সতর্কতা হয়তো এইভাবে বলেছেন। তবে এই সতর্কতা আমাদের সকলের শ্রদ্ধাভাজন হেড অফ দ্য স্টেট বলা যায় প্রফেসর ডক্টর ইউনূস স্যারের কাছ থেকে শুনলে আমরা খুশি হতাম। এখন কথা হচ্ছে যে সেনাপ্রধানের এই বক্তব্যে কি ইঙ্গিত থাকতে পারে। এখানে দুইটা বিষয় আমি বলেছিলাম, একটা বিষয় আমি আলোচনা করেছি, আর একটা বিষয় হচ্ছে যে হতে পারে বহিঃশক্তি বা বাইরের কোনো চাপ এখানে আছে কিনা সেটা তদন্ত করার দরকার। এবং আমি মনে করি রাষ্ট্র চাইলে ওনাকে এই বক্তব্যের জন্য ওনাকে ডাকতে পারেন, জিজ্ঞেস করতে পারেন, জানতে পারেন যে আপনি যেখানে রাষ্ট্রের নিরাপত্তা দিবেন, আপনি ওভারঅল এমনি তো আপনি প্রতিরক্ষার প্রধান, আপনি নিরাপত্তা দিবেন এবং আপনার কাছ থেকে আমাদের মিনিমাম রিকোয়ারমেন্টের জন্য মিলিটারি পাওয়ার দেওয়া আছে প্রায় একটা হিউজ অ্যামাউন্টের। আপনি বক্তব্য বলেছেন যে 30,000 সোলজার এক সপ্তাহের জন্য মাঠে আসে, তাদেরকে আবার আমি ব্যাক করে নিয়ে যাই, আবার আবার 30,000 দিই। তার মানে তারা মিলিটারি পাওয়ার আছে। তাহলে আপনি থেকে কোন ইশারায় বা কার হুমকিতে বা কিসের ভয়ে আপনি এইভাবে একদম একটা অনুষ্ঠানে ওপেনলি এত শক্তভাবে কথাটা বললেন, এটার একটা ব্যাখ্যা জানতে চাইতে পারতেন। আমি জানি না এটা ব্যাখ্যা চেয়েছেন কিনা, এবং চাওয়া উচিত আমি মনে করি। কারণ তিনি আলটিমেটলি তিনি রাষ্ট্রের কিন্তু কর্মচারী। এখনো সবাই রাষ্ট্রের কর্মচারী। যদি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ হয় তাহলে অবশ্যই তিনি একজন রাষ্ট্রের কর্মচারী। তো এখন উনি এই কথা কেন বললেন, এটাকে ওনাকে ওনার কাছ থেকে ব্যাখ্যা চাইতে পারে বিশেষ আমার করে মনে করি। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য উনি সেনাবাহিনী যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার পরেও এই যে ঢাকা শহরে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, 2-3 দিনের যে একটা বিশাল একটা জগা খিচুড়ি অবস্থা ছিল, হ্যাঁ, সেটার ব্যাপারে কিন্তু উনি কোনো দায় স্বীকার করেন না, কিন্তু দায় নেন না, বরং দায়টা উল্টা রাজনৈতিক দলগুলোর উপরে চাপাই দিয়েছেন। এখানে 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 একটা জিনিস হচ্ছে যে স্বরাষ্ট্রমন্ত্রী, ওনার বিষয়ে আমি দুর্বলতা মনে করি যে এই বক্তব্যটা আসলে উনি অন্য দিক থেকে হয়তো দিয়েছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা, হয়তো স্বরাষ্ট্র স্বরাষ্ট্র উপদেষ্টা, সরি, স্বরাষ্ট্র উপদেষ্টা, একজন স্বরাষ্ট্র উপদেষ্টা অনেক জায়গায় বললো যে ওনারা তো আমার কথা শোনেন না। তো এই জিনিসটা খুবই দুঃখজনক যে উনি একটা আহ, ক্ষমতার জায়গায় থেকে, নিয়ন্ত্রণের জায়গা থেকে উনি শোনাতে পারছেন না। তো
5 থেকে 6 মাস বা 7 মাস এটা কিন্তু কম সময় না, এটা একটা মোটামুটি ভালো সময়। এই সময় চাইলে এই টোটাল পুলিশ বাহিনীটাকে রিফর্ম করা সম্ভব ছিল। আমি একটা এক্সাম্পল দিই, আমাদের রিটায়ার্ড অনেক আর্মি অফিসার্স এবং সোলজার্স আছে যারা রিটায়ার্ড, তারা ট্রেনিং প্রাপ্ত এবং তাদের বয়স অনেকেরই প্রায় 50 থেকে 60 হাজার হবে, লেস দেন 60, 45, 50-র মধ্যে। তো ওনারা যদি মনে করতেন যে আমাদের 1 লক্ষ পুলিশ অফিসার এখন পালিয়ে গেছে, নাই, শূন্যস্থান পূরণ করতে হবে, তো ওখান থেকে তারা পিক করতে পারতো যারা মোটামুটি ভালো সচল এবং তারা ট্রেনিং প্রাপ্ত, তাদেরকে ইমিডিয়েটলি কিন্তু চুক্তিভিত্তিক বরাদ্দ দিয়ে এটাকে সমাধানের দিকে যেতে পারতো। বিএনসিসি এবং বিভিন্ন কোরেও অনেক এক্সপার্ট ইয়াং রয়েছে, চাইলে ওখান থেকে নিয়োগের মাধ্যমে 1 থেকে 2 মাস লাগতো নিয়োগের পলিসি করতে, তাইলেও কিন্তু এখান থেকে 20-30 হাজার নিতে পারতো। তাছাড়া এখনো পর্যন্ত তারা পুলিশে সার্কুলার দেওয়া হয়নি, 7 মাস হয়ে যায়। তাহলে ওনারাই বলতেছে যে অনেকে নাই, 80 হাজার 1 লক্ষ জয়েন করে নাই। তো যদি না করে তাহলে এটার ব্যাপারে তাদের কি ডিরেকশন কি? এতগুলো লোক যখন না থাকবে তখন তো আইন শৃঙ্খলার অবনতি হবে, এটা স্বাভাবিক। তা আমি দুঃখ হইলো একটা কথা আমি আজকে বলতে হয়, হ্যাঁ পুলিশ বাহিনী অনেক অপরাধ করেছে, তাদের অনেক দোষ আছে, আসলেই তাদের দোষ আছে, এটা আমি স্বীকার করি। কিন্তু তাদেরকে আজকে মানে একবারে স্তব্ধ করে দিয়ে আমরা 18 কোটি মানুষকেই মোটামুটি অ্যাগ্রেসিভ কাতারে নিয়ে গেলাম। আমার কাছে মনে হয়েছে এই কথাটা, যে 2 লাখ মানুষকে নিয়ন্ত্রণ করতে গিয়ে আমি 18 কোটি মানুষকে একবার স্বাধীন করে দিলাম, যার কারণে এই প্রবলেমটা আমার কাছে মনে হচ্ছে। আপনি দেখবেন, আমি বাংলাদেশে আসি, আমি কিছুদিন তো আসি, আমি দেখতে পেলাম যে রিক্সা চালক থেকে শুরু করে আপনার যে কোনো পথচারী অথবা ফল বিক্রেতারা, ওরা ফুটপাথ গুলা এমন ভাবে দখল করে রাখে, এদের সাথে কথা বললে ওরা এগুলোকে অ্যাকসেপ্ট করতে চায় না। ফাইনালি একটা রিক্সা চালক আপনার সাথে মিসবিহেভ করতে দ্বিধাবোধ করে না। ওই দিন আমি দেখলাম একটা ভিডিওতে একজন পুলিশ কনস্টেবল অথবা সার্জেন্টকে ট্রাফিক ওর পুলিশ রিক্সা চালক তার কলারে ধরে রাখছে, ঠিক আছে? তো এটা তো খুবই দুঃখজনক। এবং রিক্সাগুলা হাইওয়ে রোডে, সিএনজি গুলা হাইওয়ে রোডে একদম পড়তেছে, প্রচুর ট্রাফিক ক্রাউড। এই ফাঁকে কি হচ্ছে, কিছু যারা কিছু মাদকাসক্ত কিছু ইয়াং জেনারেশন আছে, ওরা ক্রাইম করতেছে, ওরা ছিনতাই করতেছে, ওরা অ্যাটাক করতেছে এবং কিছু করার না, কারণ আশেপাশে কোনো পুলিশ নাই। তা আমি একটা অবাক হই রাজা ভাই, একটা জিনিস অবাক হয়ে যাই, যে ঢাকা সিটিতে যেই পরিমাণ ক্রাউড সেটা কিন্তু অন্যান্য সিটিতে নাই, অন্য ডিস্ট্রিক্ট বা জেলা শহরগুলোতে নাই। তাহলে আমরা কেন অন্যান্য জেলা শহর থেকে কিছু পরিমাণ পুলিশ অফিসার অথবা র্যাবের অফিসারকে ট্রান্সফার করলাম না ঢাকাতে? সাময়িকভাবে ঢাকাটাকে তো আমি সেফটি দিতে পারতাম অ্যাটলিস্ট। আপনি দেখবেন ক্রাইমের কাতারে শুধু ঢাকাটাই বেশি, অন্যান্য জায়গাতে কম। ঢাকা টোটাল ঢাকাটাকে যদি ইয়ে করেন, যে সাভার বলেন, ধামরাই বলেন, গাজীপুরের এই রিজিয়নটা বলেন, বা নারায়ণগঞ্জ রিজিয়ন, বা ঢাকার ইন্টারনাল ব্যাপার উত্তরা, এগুলো তো ঢাকার রিজিয়ন, এইটাও তো আমরা পারতাম। ফেসিস্ট গভর্নমেন্ট 15 বছর টিকে ছিল শুধু ঢাকাকে নিয়ন্ত্রণ করেই। আপনি ভালো করে রিসার্চ করে দেখেন, তাহলে অনেক সময় কি হয়, কেউ বলতো যে আপনি এত কিছু শিখলেন কাছ থেকে, বলে আমি নিন্দুকের কাছ থেকে শিখছি। আপনি এটা কেন কার কাছে শিখলেন? বললো যে আমি যে সবচেয়ে খারাপ ব্যক্তিটা তার কাছ থেকে শিখছি। কেন? কারণ সে খারাপ হয়েছে এই কারণে আমি এটা করলাম না। তো হাসিনার কাছ থেকেও আমাদের শিখার দরকার ছিল যে কিভাবে নিয়ন্ত্রণ করতে হয়। এটা আমার কাছে স্বরাষ্ট্রমন্ত্রীকে উপদেশের কাছে আমার দাবি রইল, উনি যদি আমার এই কথা শুনে থাকে তো উনি যেন একটু চিন্তা করে যে নিয়োগ পলিসি কেন নাই, কেন উনি কিছু সামরিক কর্মকর্তা যারা রিটায়ার্ড চুক্তি ভিত্তিক এদেরকে নিয়োগ দিয়ে সাময়িকভাবে ট্যাকেল দিত, সচিবালয়ে আগুন লাগায়, সেটা দুঃসাহস পায় কোত্থেকে? এগুলা কেন হয়? এগুলার দায় নিবে কারা? রাস্তাঘাটে চিন্তায় ওগুলা দায় নিবে কারা? তো সেনাবাহিনীর প্রধান যে বক্তব্যটা দিছে, আসলে সে পারতেছে না। আসলে আমার কাছে মনে হচ্ছে দায়িত্ব নিতে পারলে সে প্রথমে নিতে পারতো সামরিক শাসনে, সে নিবে না। যেই কারণেই ঘড়িমসি করে দলগুলাকে ডাকা হয়েছে, তাদেরকে দায়িত্বটা বুঝাই দিতে যে। তো এতদিন পরে দিচ্ছে, অনেকে বলে যে সেনাপ্রধান হয়তো সামরিক শাসন আসবে না, এটা উনি বলেছেন, উনি হয়তো কোনো একটা আক্ষেপের জায়গা থেকে বলেছেন। আমার কাছে মনে হয় উনি যদি ক্ষমতা নিতে চাইতো তো উনি প্রথমে নিতে পারতো,
এতদিন পরে উনি ক্ষমতা নিলে বিতর্কিত হবে না, ওনার ক্ষমতা টিকবে না, এটা শিওর। আপনি লিখে রাখেন, যদি উনি সামরিক শাসন জারি করে, জনগণ এটা মানবে না। তার মানে এখানে কোনো একটা গাপলা আছে, কোনো একটা গ্যাপ আছে। সেই গ্যাপের কারণে সেনাপ্রধানের এই বক্তব্য আমি মনে করি, আমি 2-3 দিন এটা খুব চিন্তা করছি যে ওনার সেই জায়গা থেকে এই বক্তব্য কেন দিল। সেই গ্যাপটাকে কি মনে করেন যে সেটাও কি আওয়ামী লীগের পুনর্বাসন? সেই গ্যাপটাকে কি আপনি সেরকমই মনে সেই করছেন? গ্যাপটা দেখেন, এখন পুনর্বাসন কথাটাকে বারবার উত্থাপন করতে চাই না, কারণ আবার এটা আলোচনা চলে আসতেছে। সেনাপ্রধান কার রিক্রুট বলেন? সাবেক প্রাইম মিনিস্টার রিক্রুট করেছেন। বর্তমান রাষ্ট্রপতি কার রিক্রুট করা? আওয়ামী লীগের। এত বড় একটা বিপ্লব হইলো সংবিধান মেনে হয় নাই, তাহলে সংবিধানের দোহাই দিয়ে এই ধরনের বড় বড় পজিশনে যারা ছিল তাদেরকে রদবদল করা হইলো না কেন? তাদেরকে কেন আপনার ওএসডি করা হইলো না? তাদেরকে কেন সাসপেন্ড করা হইলো না? এটা তো আমি মনে করি ইন্টারিম গভর্নমেন্টের একটা ব্যর্থতা, এবং এই ব্যর্থতার দায়ভার তো জনগণ নিবে না। জনগণ তো রক্ত দিয়ে শোধ করেছে ব্যর্থতাকে 15 বছরের। এখন যারা অনেক বেশি বিশ্লেষক, অনেক বেশি বুদ্ধিমান, তাদের দরকার ছিল। এখানে অনেকেই আহ পাশ কাটে চলে যায়, আইনি উপদেষ্টা পাশ কাটে চলে যায়, যেটা স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেন, উপদেষ্টাকে বলেন, এটা আমার দায়িত্ব না। যদি কাউকে বলা হয় যে হ্যাঁ উনি তো করতেছেন, উনি দেখতেছেন, সবাই এক একজন আরেকজনের প্রশংসা করতেছে, কিন্তু ব্যর্থতাটা কেউ নেয় না। আমি আপনাকে স্মরণ করে দিতে চাই, এই যে জনাব নাহিদ ইসলাম আজকে জাতীয় নাগরিক পার্টির উনি আহ্বায়ক হলেন, উনি উপদেষ্টা ছেড়ে আসলেন, ওয়েলকাম, যে এই বাংলাদেশে একটা নতুন ইতিহাস সৃষ্টি করলেন। কিন্তু তাকে যদি প্রশ্ন করা হয়, এই যে আপনি 2টা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিল 7 মাস, আপনি যেই ইন্টারনেটের জন্য আপনাদেরকে বললেন যে আমরা এত হতাহতের শিকার হয়েছি, সেখানে আপনার মোবাইল কোম্পানিগুলিকে ডেকে যে মেয়াদ যে দেয় তারা, এই ব্যাপারটা তো আপনি সুরাহা করতে পারতেন যে ভাই পৃথিবীর কোন জায়গায় লেখা আছে আমি 10 টাকার জিনিস কিনলাম, আমি ব্যবহার না করলে আমার কাছে 10 টাকা থাকবে কি থাকবে না? বলে থাকবে। তাহলে মোবাইলের জিবি আর প্যাকেজ মিনিটলি থাকে না কেন? এইটা তো উনি সমাধান করতে পারতো অ্যাটলিস্ট। এটা করলে যেটা হইতো, আজকে এখানে এসে উনি অনেকগুলো কথা বলছে যে আমরা এটা করব, এটা করব, এটা করব। ভাই আপনি 7 মাস হতে একটা কাজও করতে পারেন নাই। এখন আপনি বলতেছেন একবার ইনিশিয়াল থেকে করবেন। এটা কি আসলে সম্ভবের কাতারে পড়ে? বক্তব্য দিলে তো হবে না। আপনি আমার কথা বুঝতে পারছেন, আমি ওদেরকে নিরুৎসাহিত করতেছি না, কিন্তু আপনি অন্ততপক্ষে এই মিনিট থেকে তো লিস্ট বলতে পারতেন কোম্পানিগুলো ডেকে যে না, আপনারা এই যদি 300 টাকার মিনিট নেয়, তার যদি কোনো মেয়াদ থাকবে না, আনলিমিটেড থাকবে, পারবেন না? বললে কোম্পানি চালাতে পারবেন না। না, আপনি সেটা জনগণ, এটা হারাম, এটা দৃষ্টি টোটালি হারাম। আমি কিন্তু at least 300টা আপনি পুরোই না, আমার at কথা বলার প্রয়োজন হয় নাই। at least এটা দৃশ্যত তাহলে এই টাকাটা কিভাবে চলে গেল? রাইট। এরপর অপ্রয়োজনীয় মেসেজ, এই কথাটা আমি আজকে আনতাম না, এই কারণে দুঃখ করে আনছি যে আমার 18 কোটি মানুষের মধ্যে প্রায় মোর দেন 14-15 crore পিপলের কাছে মোবাইল আছে এখন। রাইট, মানে at least 1 টাকা করে যদি মানে নেয়, তাহলে 15 কোটি টাকা নেয়। 10 টাকা করে নিলে কত কোটি টাকা? 1.5 কোটি টাকা নেয়। এইভাবে যদি আপনি কোটি কোটি টাকা মোবাইল কোম্পানি, আমাদের দেশের কয়টা মোবাইল কোম্পানি আছে? তাহলে উনি তো বলতেছে রিফর্ম করবে, উনি একবার রাষ্ট্র রিফর্ম করে, আপনি তো আপনার মন্ত্রণালয়টাই একটা আইনি, আপনি বলতেন যে 10টা আমি রিফর্ম করব, আমি 10টা পারলাম না, আমি একটা করে গেলাম, এই যে আমি একটা করলাম, আর বাকি 9টা পরবর্তী দিনে আসবেন তিনি করবেন। কই, এটা তো পারলো না। এবং আমাদের উপদেষ্টা বললেন, প্রধান উপদেষ্টা, যে আমি একটা রূপকল্প দিব। রূপকল্প দেওয়ার জন্য কি 7 মাস সময় লাগে? আপনি আমাদের বলেন। তাহলে উনি এখানে ব্যর্থতা নিবে না কেন? ওনার মতো একজন ওই লোক নেতা আমরা তো সমালোচনা করতে চাই না। 7 মাস করিও নাই, অনেক জায়গায় ডিফেন্স করছি, আমি ওনার পক্ষে অনেক জায়গায় বক্তব্য দিয়েছি, সত্যি কথা যেটা। কিন্তু এখন এই সত্য কথাগুলো তো বলা দরকার। রূপকল্প দেন না কেন? ইভেন ইফ বিএনপি একটা স্বনির্ভর দল, সেখানে তারা 31 দফার কথা বলে, যখন তাদের কাছে রূপকল্প চাইলো, তখন তারা একটা লাইন রূপকল্প দিল না। জামাত এত একটা গঠনমূলক দল, তারাও তো দেশকে ভালোবেসে একটা রূপকল্প নিয়ে বলতে পারতো, অথবা সাংবাদিক সম্মেলন করে তো বলতে পারতো যে এইটা হচ্ছে আমাদের রূপকল্প, আপনি চাইলে এটা গ্রহণ করতে পারেন। আমরা বিগত সরকার আমলে দেখেছি যে ওনারা ঘরের মধ্যে বসে বাজেট বিশ্লেষণ করে নিজেরা বাজেট দেয়, এরকম আমরা দেখছি। তাহলে তখন যদি পারতেন, তাহলে এই বর্তমান সরকারকে আপনারা কেউ হেল্প করতেছেন না। আমি মনে করি সেনাপ্রধান যে বক্তব্য দিচ্ছে, আমি তার সাথে একমত। এটা ছেড়ে দিতে ঠিক মতোই দিছি। এটা রাজনৈতিক ব্যর্থতা, দলগুলোর ব্যর্থতা, নাহলে সেনাবাহিনীর প্রধান এই কথা বলতে পারে না।
বুঝতে পারছেন আমি কোন জায়গায় ঠিক বলেছি এখন বুঝতে পারছেন যে এই জায়গায় এসে বলছি ঠিক আছে, কারণ এই কথাগুলো তারা কোনোদিন বিশ্লেষণ করে নাই। ইভেন দেখেন হ্যাঁ, তাদের কাছ থেকে তো একটা রূপকল্প আসতে পারতো। যখন প্রফেসর ইউনূস সাহেব ডাকলেন তাদেরকে, এই 3000 4000 পেজের একটা ভলিউম ধরাই দিলেন, 200 পেজের ভলিউম ধরাই দিলেন, আপনারা কোনটা মানেন না, এই পর্যন্ত এই বিষয়ে তাদের কোনো কথাই নেই। বরঞ্চ তারা বিভিন্ন ভাবে মানে পলিটিক্স করতে যায় ওনাকে এমন একটা চাপের মধ্যে রাখছে যে প্রফেসর ডক্টর ইউনূস যেন 100% ব্যর্থ হয়, এটা ওনাদের এখন চাওয়া আর পাওয়া। যেই কারণে দেশের মধ্যে অরাজকতা কাজ করতেছে, এটা রাজনৈতিক দলের অনেক পুরাই ব্যর্থ। অনেক ধন্যবাদ। আপনি আপনার কথায় যেটা বুঝলাম সেটা হচ্ছে যে আজকের এই পরিস্থিতির জন্য রাজনৈতিক দলগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এই পরিস্থিতি অবনতি হওয়ার জন্য। অবশ্যই আছে। যেমন 5ই আগস্ট আহ, একটা বিপ্লব সাধনের জন্য যেমন রাজনৈতিক দলের ভূমিকা ছিল, ঠিক বিপ্লব পরবর্তী সময়টা যে মানে একটা মানে অসহনীয় পরিস্থিতির মধ্যে আছে, এই পরিস্থিতি সৃষ্টির জন্য রাজনৈতিক দলের ভূমিকা আছে। অনেক অনেক ধন্যবাদ শাহেদ ভাই। এরপরে আমি মানে আবার একটু প্রথম দিকে ফিরে যেতে চাই। ছাত্রদের নতুন রাজনৈতিক দল যেটা জাতীয় নাগরিক পার্টি, আপনি কি মনে করেন যে এই নাগরিক পার্টির কর্ম পদ্ধতি, কর্মসূচি এবং আগামীর বাংলাদেশ নাগরিক নাগরিক পার্টির মাধ্যমে কতটুকু প্রতিফলন হবে বলে আপনি মনে করেন? এটা প্রথম বলতে চাই যে আওয়ামী লীগ অনেক প্রতিষ্ঠিত দল এবং তার অনেক পূর্বের দল। তো আস্তে আস্তে একটা দল অনেক বড় হয়ে বিএনপি সেটা একেবারেই স্বাধীনতার সময় তাদের নাম গন্ধ কিছু ছিল না, কিন্তু স্বাধীনতা উত্তর বিএনপি প্রতিষ্ঠিতা লাভ করে এবং তারা যেই 19 দফা কর্মসূচির মাধ্যমে বিএনপির আত্মপ্রকাশ ঘটে এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমান আস্তে আস্তে এটা একটা রাষ্ট্রীয় পর্যায়ে নিয়ে আসলো এবং এটা কিন্তু অনেক সফল হয়েছে। জাতীয় পার্টি তখন ছিল না। প্রেসিডেন্ট জিয়াউর রহমান শাহাদাতের পর জেনারেল এরশাদ যখন ক্ষমতা নেয় তিনিও জাতীয় পার্টি করলেন, তারাও মোটামুটি ডমিনেট করেছে। এবং ইভেন ইফ গত গত 3 টার্ম জাতীয় পার্টি প্রধান বিরোধী দল। তার মানে হচ্ছে এই যে একটা দল করলে দলটা ভেনিশ হবে না, কিন্তু এখন হচ্ছে দলের কার্যকারিতা। আমি এক কথায় বলতে চাই যে এটা নির্ভর করতেছে বর্তমান কমিটির কর্মকাণ্ডের উপরে, যে এটা কতটুকু টিকবে কি টিকবে না। আমি কিছু বলতে পারবো না, এই কারণে বলতে পারবো না যে আগামীতে যখন নির্বাচন হবে সেই নির্বাচনে জনগণ কাদের পক্ষে রায় দিবে এটা আসলে বলা মুশকিল এই মুহূর্তে। তো প্রিভিয়াস অভিজ্ঞতা থেকে একটা জিনিস শেয়ার করি, বাংলাদেশের মানুষ এখনো টাকার বিনিময়ে ভোট বেচাকেনা করে। বাংলাদেশের মানুষ এখনো টাকার বিনিময়ে পদ বেচাকেনা করে। বাংলাদেশের মানুষ এখনো একটা চা অথবা সামান্য একটু রিশওয়াত পাইলে তারা মত পরিবর্তন করে। তো এমন একটা হরাইবল সিটিজেন নিয়ে আপনি ন্যাশনাল সিটিজেন পার্টি করলেই, নাম দিলেই ন্যাশনাল সিটিজেন পার্টি হয়ে যাবে না। কারণ আগে বাঙালিদের মধ্যে পরিবর্তনের যে একটা ব্যাপার সেটা আনতে হবে। যদি তাদের বক্তব্য, তাদের বয়ানে এই পরিবর্তনের মেসেজগুলো বাংলাদেশের দ্বার প্রান্তে পৌঁছে যায় এবং তারা বুঝাইতে সক্ষম হয় যে এক কাপ চায়ের মূল্য তুমি দিয়া 5 বছর তুমি তোমার এমপি সাহেবকে দেখো না, বরং তুমি চাটা এবার খায়ও না। যদি তোমার এমপি সাহেবকে দেখতে চাও একবার দিয়ে দেখো, আমরা এটাকে বাস্তবায়ন করে দেখাবো। যদি এরকম চ্যালেঞ্জ করতে পারে আমার বিশ্বাস যে নতুনটা অনেক ভালো করবে, ইনশাল্লাহ ভালো করবে তারা। যদি অনেক তারা না পারে তাহলে আমি কিছু বলতে পারবো না, এটা ডিপেন্ড করতেছে নির্বাচনের মাঠে, কারণ রাজনীতিতে শেষ বলতে কিছু নাই। অনেক ধন্যবাদ শাহেদ ভাই, আজকে অনেক এই সুন্দর আপনার আলোচনা এবং উপস্থাপনার জন্য। আগামীতে ইনশাল্লাহ নতুন কোনো বিষয় নিয়ে আবার কথা হবে আপনার সঙ্গে। সে পর্যন্ত ভালো থাকবেন। সম্মানিত দর্শক মন্ডলী, আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আগামী পর্বে নতুন কোনো অতিথি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।